তো এমন কোনো তথ্য আছে? ভাইপো মমতাদি কিন্তু ভয় পাচ্ছেন এসআইআর এ। কেন? মমতা নিজের কাপড় ছিঁড়ে পড়ে। শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে যাবে। আর শুভেন্দু কিন্তু মাস লিডার। কিছুদিন আগে আমরা যে ঘটনা দেখলাম যে যখন কয়লা চুরি কাণ্ডে ইডি আইপ্যাকের দফতরগুলিতে তল্লাশি চালাচ্ছিল, মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যান এবং কিছু ফাইল, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। এত তৎপরতা কেন ওনার? হুম, হুম। একটু পেছনে যাই। তৃণমূল কংগ্রেসটা মমতাদির নিজস্ব ব্রেন চাইল্ড। মমতাদি তৃণমূল কংগ্রেসের দেবকী। কিন্তু আমি, তমোনাশ ঘোষ, আমাদের হাজার, হাজার যশোদা মিলে আমরা তৃণমূল কংগ্রেসটাকে এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করি। কেউ বেঁচে আছেন, কেউ মারা গেছেন, কেউ হারিয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস যখন আমরা করতাম, মানে যেদিন প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন তৃণমূল কংগ্রেসটা কিন্তু একটা মূল্যবোধের উপর প্রতিষ্ঠা হয়েছিল। মমতাদি মালদা গেছেন। তখন ডিস্ট্রিক্ট সফরে মমতাদি বিভিন্ন জায়গায় যেতেন। মালদার ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান, এখন জানি না কে আছেন, তখন ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা সবাই তাকে কিষাণদা বলে ডাকতাম। তিনি হঠাৎ মমতাদির হাতে একটা প্যাকেট দিলেন। দিদিও কিষাণ বলতেন। বয়সে ছোট তো। দিদি জিজ্ঞেস করলেন, "কিষাণ, এতে কি আছে?" 50,000 মানে ৳৫০,০০০। কিষাণদা বললেন, "দিদি, এতে ৳৫০,০০০ আছে।" তখন দিদি বললেন, "কিষাণ, আমি তো হাতে টাকা নিতে পারব না।" তখন কিষেন্দুদা বললেন যে, "দিদি, আপনি নিন। আপনি তো নতুন দল তৈরি করেছেন। এটা দল চালাতে গেলে লাগবে।" দিদি বলল, "না কিষাণ, আমি টাকাটা নিতে পারব না।" এবার তার পরপরই ভোট ছিল। ভোটের বিফোর 48 আওয়ার্স বিফোর পোল সব ক্যান্ডিডেটদেরই বিশ্রাম নিতে হয় বা বিশ্রাম নেন তারা। দিদি তখন প্রচার করে এসে 48 আওয়ার্স বিফোর পোল দিদি বিশ্রাম নিচ্ছেন ঘরে। তখন মালদারই একটা ছেলে, সে আমাদের সঙ্গে দলটা করত। সে আমাকে এসে বলছে যে, "সলিদি, দিদি আসেন?" তখন আমি বললাম, "হ্যাঁ, আছে। তবে এখন তো দেখা পাবি না বাবা। এখন তো দিদি বিশ্রাম নিচ্ছেন।" তখন দিদি কিন্তু, তুমি দিদির বাড়িতে গেছো কিনা জানি না। দিদি ঘরটা কিন্তু, মানে বাড়িটা তো টালির চাল। দিদির বাড়ির বাইরে একটা বারান্দা আছে। মাসিমার ঘরের সংলগ্ন। দিদি সেখান থেকে কিন্তু সব শুনতে পাচ্ছে। তখন সেই ছেলেটা আমাকে বলল, "এটা কিন্তু তোলা পয়সায় নয়। আমরা সহকর্মীরা সব দিদির ফান্ডে কিছু, কেউ ৳৫ দিয়েছে, কেউ ৳10 দিয়েছে, কেউ ৳50 দিয়েছে, কেউ ৳100 ও দিয়েছে। ৳৫,০০০ এনেছি। এটা তুমি দিদিকে দাও।" দিদি কিন্তু সব শুনছেন। দিদি ওই ছেলেটাকে খুব ভালোভাবে চিনতেন। আমাকে বললেন, "সোনালি", আমি ছেলেটার নামটা এখন রিকল করতে পারছি না। ভুলে যাচ্ছি। তখন আমাকে বললেন, "সোনালি, অমুক এসছে না?" তখন আমি বললাম, "হ্যাঁ দিদি।" বলল, "কি বলছো?" তখন আমি বললাম, "দিদি, ওরা সহকর্মীরা সব পয়সা জমিয়ে এই ৳৫,০০০ তোমার ফান্ডে দিতে চায়। তুমি কি নেবে?" দিদি বললেন, "ডাক ছেলেটাকে।" ছেলেটা তো বলল, "কি গো সোনালি দি, তুমি যে বললে দিদি নেই।" আমি তো বলিনি দিদি নেই। দিদি আছেন, কিন্তু দিদি বিশ্রাম নিচ্ছেন।" তখন ছেলেটার এত আনন্দ হয়েছে, দিদির পায়ে হাত দিয়ে ছেলেটা মাথায় ঠেকাচ্ছে বারবার আর জিভেও ঠেকাচ্ছে। তখন বলল, "দিদি, এই আপনার ফান্ডে আমাদের সহকর্মীরা এই টাকাটা দিলাম, ৳৫,০০০ দিলাম।" কোথায় ৫০,০০০ আর কোথায় ৫,০০০। তখন দিদি আমাকে ভালোবেসে মুটি বলে ডাকতেন। আমি তো মোটা চিরকালই। "নে মুটি, এটা নিয়ে তুই ঠাকুরের জন্য মালা কিনে আন।" দিদি, ৳৫,০০০ ঠাকুরের মালা? বলে, "হ্যাঁ।"
আমাদের সহকর্মীরা সব চাঁদা তুলে দিয়েছে। তুই মালা কিনে আন। আমাদের কাছে তখন কালীঘাট বাজারও ছিল। কিন্তু আমি চেনাশোনার মধ্যে আমার টালিগঞ্জ টার্নিপোর্টেই পড়তো। আমি টালিগঞ্জ টার্নিপোর্টে চলে গেছি। মালা কিনে আর শেষ করতে পারছি না। কিছুতেই আর ৳৫,০০০ র মালা হচ্ছে না। তো এখন দিদির মা আর নেই। দিদির বাবা অনেকদিন আগেই মারা গেছেন। দিদি সবাইকে মালা পরালে বাবাকে দিদি খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। বাবার জন্য একটা মালা এনেছি। তো নিয়ে আসলাম। দিদি সবাইকে মালা পরিয়ে নমস্কার-টমস্কার করলেন। এটা ছিল মূল্যবোধ। যখন আমরা তৃণমূল কংগ্রেসটা করেছিলাম। এখন তো তৃণমূল বলে কিছু নেই। এখন পুরোটাই তোলামূল হয়ে গেছে। শাসক দলের একাধিক নেতৃত্বকে দেখেছি ইডি তলব করেছে, তল্লাশি হয়েছে, কিছু জনের জেলও হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে কখনো এতটা তৎপর দেখা যায়নি, যেটা প্রতীক জৈনের ক্ষেত্রে দেখা গেল। এই দৃশ্য আমরা এর আগেও দেখেছি, যখন সারদা কাণ্ডে রাজীব কুমারকে গ্রেফতার করেছিল, ইডি তলব করেছিল। এই প্রতীক জৈন বা রাজীব কুমার, এরা তো কেউ দলের সদস্য না, নয়, তাহলে মানে এতটা তৎপরতা তৎপর কেন কেন? এদের বাঁচাতে? দেখো, রাজীব কুমার হয়তো এমন কিছু গূঢ় তত্ত্ব জানেন, যেটা মমতাদির পক্ষে খুব অস্বস্তিকর। সেইজন্যই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই রেড করে, তখন মমতাদি ধর্নায় বসে যায়। আবার প্রতীক জৈন প্রতীক জৈন তো একটা ব্যক্তি নন, প্রতীক জৈন একটা প্রতিষ্ঠান। আইপ্যাক একটা প্রতিষ্ঠান। প্রতীক জৈনের কাছে হয়তো এমন কোনো তথ্য আছে। ভাইপোর তথ্য নয় তো? ভাইপোর তথ্য নয় তো? কিন্তু এবার যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, মমতাদির আন্ডারে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব না। মমতাদি যদি সরকারের থেকে ইলেকশনটা পরিচালনা করেন, একটা মুখ্যমন্ত্রী তো আর এটা ইলেকশনটা করতে পারেন না। তিনি ইলেকশনটা পরিচালনা করতে পারেন। তবে কিন্তু সম্ভব না। কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তবে কিন্তু বিজেপি আসবে। মানুষ হাঁপিয়ে গেছে এখন মমতাদির এই মিথ্যাচার, এই পাপাচার। দিদির তো সমানে ৪। মিথ্যাচার, পাপাচার, ভ্রষ্টাচার আর অনেক চারই আমার মাথায় আছে। বলতে আমি হাঁপিয়ে যাব। এখন তোমাদের ওখানে উন্নয়নের পাঁচালী বেরোয় কিনা জানি না। বেরোচ্ছে? হুম। আমাদের এখানে তো যারা ১০০ দিনের কাজ করে, তারা উন্নয়নের পাঁচালী বলতে বাধ্য। আমাদের বাড়িতে আমি একটা মেয়েকে বীরভূমের কুসুম্বা থেকে এনে বড় করেছি। তাকে বিয়েও দিয়েছি। তাকে তাকে উন্নয়নের পাঁচালী পড়তে বাধ্য করা হচ্ছে। জানি না। উন্নয়নের পাঁচালী কেন বলতে হবে মানুষকে? সবাই তো উন্নয়ন দেখতে পাচ্ছে। দিদি, এই যে তদন্ত, এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, দু জায়গাতেই শুনানিতে দেখা গেল যে তৃণমূল বা পুলিশ যে মামলাটা ইডির বিরুদ্ধে করেছিল, সেটাতে হাইকোর্টে খারিজ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়ে নির্দেশ দিয়েছে যে মমতা ব্যানার্জি যে তথ্যগুলো নিয়ে গেছে, সেগুলো সংরক্ষণ করে রাখার। যদি সংরক্ষণ করে রাখেও, আসল তথ্য কি ইডির হাতে আসবে? এটা তো সাব জুডিস ব্যাপার। আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে পারব না। কিন্তু আমি তো আইনের মানুষ নই। তবে আমি বুঝি ল ইজ নাথিং বাট এ কমন সেন্স। আইনটা কিন্তু মানুষই তৈরি করে। আইন মানুষকে তৈরি করে না। কিন্তু ইডির তদন্তে বাধা দেওয়া, প্রমাণ লোপাটের চেষ্টা, এগুলো তো শাস্তিযোগ্য অপরাধ। তাহলে অপরাধ। তো মুখ্যমন্ত্রীর শাস্তি পাওয়াটা মানে উচিত। জরুরি। উচিত তো। দিদি তো নিজের চেয়ারের অপব্যবহার করেছে। আমি তো বারবার বলছি। মানে উনি সাংবিধানিক পদে পর একটা রয়েছেন, হ্যাঁ, সেখানে ইডি উপস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তিনি সেখানে ঢুকে সেখান থেকে ফাইল নিয়ে চলে আসছেন। মানে এটা তো একটা মানুষের কাছেও ভুল বার্তা যাচ্ছে। মানুষের কাছে তো ভুল বার্তা যাচ্ছেই। মানুষ এখন হাঁপিয়ে উঠেছে গো। মানুষ এখন হাঁপিয়ে উঠেছে। আমি নিজে একসময় তৃণমূল করতাম। এখন আমি বলছি তৃণমূলটা যাক। একটা নতুন গভর্নমেন্ট আসুক। এবার কিন্তু যেদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, সেদিন কিন্তু প্রো মমতা ভোট হয়েছিল। আর অ্যান্টি সিপিএম ভোট হয়েছিল। তারপরে তো মমতাদি সমস্ত অন্যান্য দলের থেকে লোকজন এনে দলটাকে বাড়িয়েছিলেন। কিন্তু এবার কিন্তু আমরাই বলছি, মমতাদি শুড গো। মমতাদির যাওয়া উচিত। আপনি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, উনি তো দলের সাংসদ। আজকে নন্দীগ্রামে সভা ছিল ওনার, ৩,০০০ পুলিশ নিয়ে গেছে। মানে একটা সাংসদ কি এত সিকিউরিটির জন্য এত পুলিশ পায় কখনো? কক্ষনো পায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি খুব ছোটবেলা থেকে চিনি।
আমার মমতাদির বাড়িতে এন্ট্রি হচ্ছে 89 আর এখন 2026। অভিষেকের বিয়েতে আমরা দিল্লিতে গেছিলাম, আরো অনেক কিছু। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। অভিষেক তো সাংসদ হয়েছে। কার দ্বারা নির্বাচিত হলেন? সাতগাছিয়া, বজবজ, ফলতা এই সমস্ত সব ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ ওনাকে উজাড় করে ভোট দিল। কেন দিয়েছিল? মমতাদির ভাইপো বলে। তারপরে অভিষেকও তো পদের অমর্যাদা করেছেন। আমি যখন অভিষেক সাতগাছিয়া যেতেন, আমাকে বলতেন, "কি সোনালী পিসি তুমি বাড়ি যাবে?" তখন আমি বললাম, "হ্যাঁ বাবু, তুই যদি নিয়ে যাস।" মানে আমার তো গাড়ি ছিল। আমি তখন ডেপুটি স্পিকার। আমি বললাম, "হ্যাঁ বাবু, তুই যদি নিয়ে যাস।" একদিন আমি আসছি, সাতগাছিয়ার একটা অঞ্চল হচ্ছে বাঁকড়াহাট। তখন বাঁকড়াহাটের কাছ দিয়ে আমি সবাইকে নমস্কার করতে, করতে আসি। তখন একজন বলছে, "দেখ এমএলএ নমস্কার করছে। এমপি এরকম এরকম উঠে এরকম ঠাটে বসে আছে।" বলছে, "যা রে যা। যেদিন তোরা ক্ষমতায় থাকবি না, সেদিন তোকে এক চিমটি আর তোর পিসিকেও এক চিমটি।" মানুষ বলছে। মানুষ বলছে, সাধারণ পাবলিক। অভিষেক একবার ওই অমিত শাহজি কোনো জায়গায় বোধহয় খাবার-দাবার খেতেন। অভিষেক একবার বললেন, "সোনালী পিসি চলো আমি অমুক জায়গায় খাবো।" "বাবু খাওয়া-দাওয়ার জন্য তুই কি ওদের কিছু সাহায্য করবি?" বলল, "হ্যাঁ, তোমরা খেয়ে নেবে, তোমরা খেয়ে নেবে। আমি তো মুড়ি খাবো।" কিন্তু অভিষেক ভাতই খেলেন। অভিষেক একটু দিদিকে নকল করতে চায়। কিন্তু মমতা ব্যানার্জি একটা সংগ্রাম। আমি বিজেপি করলেও আমি বলতে পারি বলি মমতা ব্যানার্জি একটা সংগ্রাম। মমতা ব্যানার্জি একটা লড়াই। মমতা ব্যানার্জি একটা আন্দোলন। অভিষেক তো কোনো আন্দোলন করে ওঠেনি। ওটার সাংসদ হয়ে গেছে। মানে শুধুমাত্র মমতা ব্যানার্জি ভাইপো ভাইপো বলেই বলে। হ্যাঁ, কি হ্যাঁ। এই যে ইডির যে তলব করেছে এতবার তা সত্ত্বেও গ্রেফতার হননি? হ্যাঁ, এই জন্যই উনি কি বাইরে রয়ে গেছেন এখনো? হ্যাঁ নিশ্চয়ই। একটা পাওয়ার তো কাজ করে। চিফ মিনিস্টারের ভাইপো বা চিফ মিনিস্টারের ছেলে, মমতাদির ছেলে অভিষেক নন। কিন্তু মমতাদির ভাইপো না শুধু। ভাইপো প্লাস বোনপো দুটোই। কিছুদিন আগে দিদি আমরা দেখলাম যে চন্দ্রকোনায় হুম। শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা হয়েছে। সেখানে পুলিশ নিজে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে যে এই রুটেই আসবে বিরোধী দলনেতার গাড়ি। চিহ্নিতও করে দিয়েছে পুলিশ। এই পুলিশের থেকে কি সাধারণ মানুষ এবার নিরাপত্তা মানে আশা করতে পারবে? এখন পুলিশ তো এখন মমতাদির দলদাস হয়ে গেছে। পুলিশ এখন না, পুলিশ চিরকালই যে গভর্নমেন্ট থাকে তার মানে দলের কর্মভোগ কর্মচারীদের মতো কাজ করে। এই সরকারের আমলেও তার ব্যতিক্রম নয়। মানে আইনি লড়াইয়ে পেরে উঠছে না বলেই কি বারবার বিজেপির একাধিক নেতা মন্ত্রী বিজেপির কর্মী সমর্থকদের উপর এরম ভাবে অত্যাচার চালানো হচ্ছে যাতে দমিয়ে রাখা যায় তাদের? নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে তবে তবে বিজেপি সংগঠন কিন্তু অতটা জোরদার করতে পারছে না বিজেপি। আমি নিজে বিজেপি করলেও বিজেপির সংগঠন কিন্তু এখন অতটা জোরদার নয় এখন। মমতাদির সঙ্গে লড়তে গেলে কিন্তু নেক টু নেক ফাইট করতে হবে। শেষ প্রশ্ন, সিঙ্গুর আন্দোলন মানে সিঙ্গুর জায়গাটাই রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। সিঙ্গুর আন্দোলনে আপনি ছিলেন সেখানে মমতাদির সঙ্গে। এইবার দেখা যাচ্ছে যে 18 তারিখ সেই সিঙ্গুরে রাজেশ নরেন্দ্র দাস মোদীজি হ্যাঁ সভা করছে। কতটা গুরুত্বপূর্ণ এই সভা? বিরাট গুরুত্বপূর্ণ, বিরাট গুরুত্বপূর্ণ। সিঙ্গুর যদি বলতে হয় তাহলে সিঙ্গুর আন্দোলনটা বলতে হয়। এবার টাটাকে তাড়ালো কে? সিঙ্গুরের টাটাকে তাড়ালো কে? সিঙ্গুর আন্দোলনের দিন আমি কোথায় যেন একটা গেছিলাম, ফিরে এসেছি। ফিরে এসে আমার তখন ২ টো ল্যান্ড ফোন আর ১ টা মোবাইল। দেখছি ফোনটা বাজছে। আমি ফোন ধরেছি। আমার এক সহকর্মী আমাকে বলল, "দিদি কালকে কি বাংলা বন্ধ?" আমি বললাম, "না তো।" বলে, "তুমি দেখি কিছুই জানো না। মমতাদি তো পৌঁছে গেছেন সিঙ্গুরে। পাট্টা দেওয়া হচ্ছে। চেক দেওয়া হচ্ছে সরি।" তখন আমার নিজের গাড়ি ছিল না। আমাদের এখানে ২০০৬ ভোটে দাঁড়িয়েছিলেন দেবব্রত বিশ্বাস। আমার হাসব্যান্ড তখন এখানকার কাউন্সিলর। এসে বললেন যে, "সোনালী দেবুদা সিঙ্গুর যাচ্ছে।" তখন আমি বললাম, "দেবুদাকে বলো না আমার কাপড়টা চেঞ্জ করতে যাওয়ার সময় আমি সিঙ্গুর যাবো।" আগের দিন না আমার খুব ব্যাক পেইন হয়েছে। আমি আমার হাসব্যান্ডকে বলেছি, "তুমি মমতাদিকে বলো না
একটা ওষুধ দিদির কাছে একটা ওষুধ আছে যেটা খেলে যেকোনো ব্যথা হোক তোমার আল্টিমেটলি উপশম হয়। তখন ও দিদিকে ফোন করল। তখন দিদি বলল, "কেন ফোন করেছিস লালু?" তখন বলল, "দিদি সোনালির না এরকম খুব ব্যাক পেইন হচ্ছে। তোমার কাছে কি একটা ওষুধ আছে?" তখন দিদি বলল, "সোনালিকে অ্যালজোলাম খাইয়ে দে।" অ্যালজোলাম হচ্ছে ঘুমের ওষুধ। তখন আমার খাওয়া হয়ে গেছে কিন্তু সেই অ্যালজোলাম। ব্যথা কমছে না। এবার আমি পৌঁছে গেলাম, আমি তখন এমএলএ তো। আমি পৌঁছে গেলাম বিধানসভায়। আমাদের রাজ্য বিধানসভার স্পিকার তখন ডক্টর না, হাসিম আব্দুল হালিম। আমি গিয়ে বললাম, "স্যার আমার এরকম ব্যাক পেইন হচ্ছে।" তখন স্পিকার স্যার আমাকে খুব স্নেহ করতেন। সে বললেন, "কেন রে হতভাগী? ব্যাক পেইন হচ্ছে কেন? তোকে তো পুলিশ মারেনি।" তখন আমি বললাম, "না স্যার আমি তো বাড়িতেই ছিলাম।" বলে, "তোর তো সব ফ্রি। এমএলএদের সব মেডিকেল ফ্রি। তুই এ নিয়ে চলে যা। কি বলে? বেলভিউতে চলে যা।" বেলভিউতে গিয়ে আমার দেখা গেল কিডনিতে স্টোন হয়েছে। আমি যখন ঢুকলাম সিঙ্গুরে, দিদির মুখে সে কি জয়োল্লাস। দিদি বলছেন যে, "এই তো আমার মুটি এসে গেছে।" তখন দিদি কিন্তু ভয় পেলে দুর্গা নাম লেখে। এটা আমি জানি। দেখছি দিদি দুর্গা নাম লিখছে। এদিকে তখন সৌগত রায়, তারপরে ওই ভদ্রলোক বেঁচে আছেন কিনা জানি না। নকশাল করতেন ভদ্রলোক। অসীম চ্যাটার্জি। সবাই পৌঁছে গেছেন। তখন দিদি আমাকে বললেন যে, "সোনালি দেখ তো মেয়ের পুলিশরা বাথরুমে যাবে কিনা?" তো তুই বললি না যে তুই বিধানসভায় গেছিলেন? হ্যাঁ, দিদি আমি বিধানসভায় গেছিলাম। আমাকে স্পিকার স্যার বেলভিউতে স্ক্যান করতে পাঠিয়েছিলেন। স্ক্যান করে আমার কিডনিতে স্টোন ধরা পড়েছে। এবার একজন ভদ্রলোক আমাদের শসা, নারকেল সব ছাড়িয়ে দিচ্ছে, চা এনে দিচ্ছে। দিদি বললেন, "একটু বাথরুমের আলোটা জ্বালিয়ে দিন না।" এই ভদ্রলোক সব অর্ডার কিন্তু তালিম করছে। "আচ্ছা ম্যাডাম করে দিচ্ছি।" আমি বললাম, "দিদি আমরা তো কেউ বাথরুমে যাব না।" তখন দিদি তো একটু ঝাঁঝিয়ে কথা বলার অভ্যাস। ওর নিজের কথাটা ভাবলেই হলো, মেয়ে পুলিশরাও তো আছে। তখন আমি বললাম, "ও দিদি সরি।" অসীমা পাত্র এখন বোধহয় মন্ত্রী আছেন জানি না আমি। তখন সবাই ছিলাম আমরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের যে এমএলএ ছিলেন, ওরা সব ছিলেন। হঠাৎ সৌগতদারা সব বেরিয়ে গেল। মানে বাড়ি আসলো কোথাও। সৌগতদা আমাকে বলছে যে, "সোনালি ট্রাকে কিন্তু র‍্যাব যাচ্ছে।" তখন আমি বললাম, "সৌগতদা কেন? আমরা তো শান্তিপূর্ণভাবে বসে রয়েছি।" বলে, "আমার আমার মনে হয় তোদেরকে অ্যারেস্ট করবে।" তারপরে তখন সিঙ্গুরে এসপি ছিলেন। সিঙ্গুরে তো এসপি হয় না। হুগলি জেলার এসপি ছিলেন সুপ্রতিম সরকার। এখন যে এডিজি দক্ষিণবঙ্গ। দিদি তার সঙ্গে কথা বলছেন। সেই ভদ্রলোক দেখি দিদিকে খুব অনেক অপমানজনক কথা বলছেন। পার্থ চ্যাটার্জিও তখন ছিলেন। তখন আমি বললাম, "তবে রে আমার সামনে মমতাদিকে অপমান করা?" আমি দিলাম একটা টুল ছুঁড়ে। এরপরে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরোচ্ছি। হঠাৎ দেখি আমার মোবাইল বাজছে। এসপি কলিং, এসপি কলিং। আমার এসপি তখন সিদ্ধিনাথ গুপ্ত। খুবই ভালো ভাব আমাদের সঙ্গে। তখন আমি বললাম, "হ্যাঁ সাহেব নমস্কার।" বলল, "ম্যাডাম আপনি কোথায় এখন?" তখন আমি বললাম, "আমি সিঙ্গুরে।" বলল, "সিঙ্গুর থেকে তো ওখানকার এসপি সুব্রতমী সরকার আমাকে ফোন করেছিলেন। আপনার সঙ্গে কি হয়েছে?" তখন বললাম, "দেখুন না সাহেব উনি আমার সামনে আমার লিডারকে মানে মমতা ব্যানার্জিকে খুব অপমানজনক কথা বলছিলেন। আমি দিয়েছি টুল ছুঁড়ে।" তখন বলল, "উনি তো আমার কাছে মিলিটেন্ট পেয়েছে পাঠিয়েছেন।" তখন আমি বললাম, "কেন?" বলল, "আপনাকে মারবে বলে।" বললাম, "আপনি পাঠালেই পারতেন।" বলছে, "আমি পাঠাই? আপনি তো আমার জেলারই একজন এমএলএ। আমাকে জিজ্ঞেস করলেন, 'সোনালী গো ভদ্রমহিলা কেমন?' আমি বললাম, 'ভালো, খুব ওয়েল বিহেভড।' তখন বলল, "উনি ওয়েল বিহেভড? ওই যে শুনেছে আগে আমার কিডনিতে স্টোন হয়েছে। মেয়ে পুলিশরা আমাকে যখন ধরল অ্যারেস্ট করল, মেয়ে পুলিশরা আমার ঠিক যেখানে কিডনি থাকে সেইখানটায় গুঁতো দিচ্ছে। আর বাইরে বেরিয়ে দেখি সুপ্রতিম সরকার দাঁড়িয়ে রয়েছে। বলছে, 'এই এটাকে নিয়ে আয়।' মমতা ব্যানার্জি বলছিল না, ও ওনার কম্পেনিয়ন, এখন আমার কম্পেনিয়ন কর।"
তখন আমি বিবাহিত, কিন্তু মা হইনি। আমার খুব রাগ হলো। আমি তোর কম্পেনিয়ন হবো কি রে? আমি তখন তুই। মানে ও আমাকে সম্মান না দিলে তো আমি সম্মান দেব না। তখন আমি বললাম, "আমি তোর কম্পেনিয়ন হবো কি রে? আমার হাসব্যান্ডকে দেখেছিস?" তখন আমাকে ছুঁড়ে ফেলে দিল। আর লাঠি, আমি অনেক পুলিশের লাঠি খেয়েছি। এসপির লাঠি কখনো খাইনি। সেই ১ম এসপির লাঠি খেলাম। আমার টয়লেট হয়ে গেল। আমাদের অ্যারেস্ট করে নিয়ে আসছে, যখন গোপালনগর অব্দি এসছি, তখন আজকালের মধুপর্ণা বলে একজন সাংবাদিক ছিল। উনি আমাকে ফোন করলেন, "সোনালিদি, তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে?" বললাম, "জানি না। হয়তো সেন্ট্রাল লকআপে।" সেন্ট্রাল লকআপ তো পার হয়ে গেছি তখন। গোপালনগর মানে দিদির বাড়ির রাস্তাটা। বলে, "আমি বলছি শোনো, তোমাদের দিদির বাড়িতে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে।" বললাম, "হবে।" তখন মদন মিত্র, মুকুল রায় সব দিল্লিতেও কিন্তু। আমরা মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করছি, মদন দাই হচ্ছে। মদন দা বলে, "বলি বলো তোমাদের নিয়ে কোথায় যাচ্ছে?" আমি আর বুঝতে পারছি না। বলছে তো আজকাল তরফ থেকে বলছে যে আমাদের নিয়ে গিয়ে নাকি মমতাদির বাড়িতে ছেড়ে দেওয়া হবে। এবার আমাদের নিয়ে আসলো। নিয়ে এসে দিদি আমাদের নিয়ে গান্ধী মূর্তি চলে গেলেন। এবার আমাদের যখন অ্যারেস্ট করে, তখন দেখলাম আমাদের গাড়িতে, পুলিশের গাড়িতে তুলেছে। পুলিশের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, তার মুখে কে একটা থুতু দিল। দেখলাম সেই ভদ্রলোক যে চা আগিয়ে দিচ্ছিল, শসা কেটে দিচ্ছিল। তখন ওই ড্রাইভারটা, সেও তো পুলিশের লোক। তবে তো সে পুলিশের গাড়ি চালাচ্ছে। সে বলল, "দাঁড়া তো, আমার গায়ে মানে মুখে থুতু দিলি?" মুখে কিন্তু দিল। আমি আইসিকে বলছি। আইসিকে বলল, "স্যার, ডিআইবির দেবাশিস ঘোষ আমাকে মুখে থুতু দিল।" তখন আইসি দেবাশিস বাবুকে ডেকে বলছেন যে, "আপনি ওর মুখে থুতু দিলেন কেন?" বলে, "স্যার, আমি তো ওর মুখে থুতু দিতে যাইনি। আমি সোনালী গুহর মুখে থুতু দিতে গেছিলাম। সোনালী গুহর এত সাহস যে আমাদের বড় সাহেবকে টুল ছুঁড়ে মারবে?" আর সেটা বোধহয় ২৫শে সেপ্টেম্বর বা কিছু। তারপরেই পুজো চলে গেছে, বিজয়া এসছে। আমি দিদির বাড়িতে বিজয়া করতে গেছি। তখন দিদি দেখি সবার সঙ্গে বিজয়া করছেন। আবার আমাকে বলছেন যে, "মোটি, তুই সবাইকে মিষ্টি-টিষ্টি দে।" আমি দিচ্ছি। দেখছি তখন সুপ্রতিম সরকারও বসে রয়েছে। দিদি আমার সঙ্গে আলাপ করাচ্ছেন। "সুপ্রতিম, উম ও সোনালী গুহ।" সুপ্রতিম সরকার মানে এসপি সুপ্রতিম সরকার। কিন্তু আমাকে ভয় পাচ্ছে। তখন আমি বললাম, "সাহেব, আজকে আমার কাছে কিন্তু টুলও নেই। শুধু হাতে মিষ্টির প্লেট। আপনি মিষ্টিটা তুলুন, খেয়ে নিন। শুভ বিজয়া।" এখন তো দেখি সে এডিজি আইন শৃঙ্খলা হয়ে গেছে দক্ষিণবঙ্গে। তাহলে মমতাদিকে যারা অপমান করবেন, তাদেরই পদোন্নতি হবে। আর আমরা মমতাদির হয়ে কি সারা জীবন। এখন আমি মমতাদিকে মানে জাস্ট পাত্তা দিই না। এখন একটা মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, মানে অনাচারী মুখ্যমন্ত্রী, পাত্তা দিই না জাস্ট। আমার কি অপরাধ ছিল আমি জানি না। আমি ২২ টা ছেলেমেয়েকে কিন্তু রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি। আমি একটা পয়সা নেই। এই তো আমার ঘরের অবস্থা। হ্যাঁ, ঘরে হয়তো একটা এসি আছে। এখন এসিটা কিন্তু বিলাসিতা না, এখন এসিটা হচ্ছে নিড। অনেকের ঘরেই তো এসি থাকে। তারা ঘাম মুছতে, মুছতে বেরোন ঘর থেকে। কিন্তু তারা ঘরে এসি চালিয়ে কিন্তু ঘুমান। সুব্রত মুখার্জী তো বলতেন মমতা নিজের কাপড় ছিঁড়ে পড়ে। সুব্রত দা আজকে পরলোকগত। এখন তো মনে হয় সুব্রত দা ঠিকই বলতেন। মমতা ব্যানার্জিকে নকল করা কিন্তু খুব একটা সোজা কথা নয়। অনেক পয়সার মালিক হয়েও মমতাদি গরিব সেজে থাকেন কি করে আমি জানি না। মমতাদি কিন্তু গ্লাসে, গ্লাসে ফলের রস খান। এটা খাওয়াটা কোনো অপরাধ নয়। কিন্তু লোককে দেখিয়ে মুড়ি, চপ, আর দিদি এখন চপ শিল্প করতে বলছেন। ঘুগনিও তৈরি করতে হ্যাঁ, বলেছেন ঘুগনি তৈরি করতে বলছেন। ব্যাচেলর ছেলে-মেয়েদের। ব্যাচেলর ছেলে মেয়ে। তাহলে উনার ভাইপো ভাইঝিরা ঘুগনি তৈরি করে না কেন? উনার ভাইয়ের ছেলে মেয়ে থাকুক দুধে ভাতে, আর অন্য বাচ্চারা যাক গোল্লাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডায়মন্ড হারবারের এমপি হয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়েছিল, আমি সেই বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। আমাকে অভিষেক নেমন্তন্ন করেছে। আমি সেই বিয়েতে গেছিলাম। একটা ফ্লাইট পুরো বুক করে গেছিল। মানে বরযাত্রী বুক করে, মানে ফ্লাইট বুক করে বরযাত্রী নিয়ে যাওয়া হয়েছিল। তো
তো ওরা নিশ্চয়ই ভালো আছেন, সুখে আছেন, সুখে থাকুন। এটা আমরা চাই। একটা ছোট্ট প্রশ্ন, 26-এ কি তাহলে রদবদল হবে? যদি রদবদল হয়ও, বিরোধী মুখ কে হবে? দেখুন সেই বিরোধী মুখই তো আমরা খুঁজে পাচ্ছি না। মমতাদির কিন্তু ভীষণ শুভেন্দু ফোবিয়া। মমতাদি ভীষণ শুভেন্দু ফোবিয়া। শুভেন্দুর কাছে তো ১৯৫৬ ভোটে মমতাদি হেরেছেন নন্দীগ্রামে। ভীষণ শুভেন্দু ফোবিয়া। আর শুভেন্দু কিন্তু মাস লিডার। আমি এখন বিজেপি করি বলে বলছি না, শুভেন্দু কিন্তু মাস লিডার। শুভেন্দু আমি যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, শুভেন্দু আমার একটা জেলার প্রেসিডেন্ট ছিলেন বা মানে চেয়ারম্যান ছিলেন। ২ টো মেদিনীপুরের। শুভেন্দু মাস লিডার। শুভেন্দুর ভাগ্যে থাকলে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়ে যাবে। অন্তত এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এরকম কবিতা বলবেন না। এই কারণেই কি এই আইপ্যাকের দফতরে গিয়ে ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো? এমন কিছু তথ্য তাতে ছিল যেগুলো ইডির হাতে পড়লে পরবর্তীকালে সমস্যা মুশকিল হতে হতো পারে? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দিদি সেটা চাননি। যে সেটা উম আই ইডির হাতে পড়ুক সেটা দিদি চাননি। এটাতে কি এমন গূঢ় রহস্য ছিল যে দিদি সেটাকে মানে স্ন্যাচ করে নিলেন। ছিনতাই করাটাকে ইংরেজিতে আমার যতদূর পড়াশোনা আমি জানি স্ন্যাচ করা বলে। কি এমন ছিল? কার ওখানে কোন স্বার্থবিঘ্ন হতো? আগে তো আইপ্যাক চালাতেন চলাতেন সরি চালাতেন প্রশান্ত কিশোর, যাকে পিকে বলা হতো। এখন তো দেখছি প্রতীক জৈন বলে এক ভদ্রলোক আইপ্যাকের কর্ণধার হয়েছে। আর দিদি বলছেন যে ইংরেজিতে I rang up প্রতীক। দিদি তো প্রতীক বলতে পারেন না, উচ্চারণ দিদির নেই। প্রতীক। তখন আমি আমরা বসে এখানে টিভি দেখছি। আমার হাসব্যান্ড আমাকে বললেন যে, "সোনালি আজকে না দিদি খুব একটা ভুল করছে। ভুল করতে চলেছে এরকম আইপ্যাকের দপ্তরে ঢুকে গেছে ইডি।" তখন আমি বললাম, কি পিকের দপ্তরে?" বলল, "এখন তো পিকে নেই। এখন পিকে বোধহয় এবার বিহার বিধানসভায় দাঁড়িয়েও ছিলেন। বোধহয় হেরে গেছেন। তো আইপ্যাকে এখন প্রতীক জৈন।" আমি প্রতীক জৈনকে আমরা পিকের সঙ্গে আমি অনেকবার মিট করেছি। কিন্তু আমি প্রতীক জৈনকে কোনদিন দেখিনি। বলল, "I rang প্রতীক।" তো তারপরে উনি তো মানে উনার চেয়ারটার একেবারে অসম্মান করলেন এবং চেয়ারটার অসৎ ব্যবহার করলেন। এটা যেখানেই অনেক জায়গায় আইপ্যাক পরামর্শ দেন বা করেন। এটা তাদের একটা বিজনেস। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু গিয়ে হাজির হন না। আইপ্যাক তো একটা প্রাইভেট সংস্থা হুম। যতদূর জানি, কিন্তু সেখানে দেখা গেল যে দলীয় যে কাগজপত্র বা সরকারি নথি তার মধ্যে, তাহলে আইপ্যাকটা কি কোনোভাবে এখন সরকারের বা শাসক দলের অফিস হয়ে গেছে? দেখুন আইপ্যাক তো আমি শুনলাম চিফ মিনিস্টার যা বললেন যে ওইটা নাকি আইটি সেল। বললাম বাবা! আইপ্যাক আইটি সেল হলো কি করে? যখন প্রশান্ত কিশোরের আন্ডারে ছিল আইপ্যাক তখন তো আইপ্যাক একটা বেসরকারি সংস্থা ছিল। মনে হয় এখনো বেসরকারি সংস্থাই আছে। আইপ্যাক তো আর নিজেই সরকারি হয়ে যাবে না। কোন রেকগনিশন না পেলে। কে ওদের রেকগনিশন দিল? আমি তো ভাই ৪ বারের এমএলএ আর ১ বার ডেপুটি স্পিকার ছিলাম। আমি জানি আমার টিকিট কাটার মূলে কিন্তু আইপ্যাকের প্রশান্ত কিশোর ছিলেন। কে কেটেছেন কে কাটেননি আমি জানি না। কিন্তু প্রশান্ত কিশোর ছিলেন। আমাদের তখন দিদিকে বলো একটা প্রোগ্রাম হতো। মানে পার্টির প্রোগ্রাম। দিদিকে বলার সময় এতে রাত্রে বেলা থাকতে হতো। যেখানে আমরা মানে যেখানে জেলা সফর করতাম। আমাকে একবার অভিষেক বললেন, "সোনালি পিসি তুমি নাকি রাত্রে থাকছো না?" তখন আমার মেয়েটা ছোট। তখন অভিষেক আমাদের সাংসদ। তখন আমি বললাম, "না বাবা আমি রাত্রে থাকছি না।" বলল, "কেন?" তখন আমি বললাম, "আমার বাচ্চাটা ছোট। আমার পক্ষে রাত্রে থাকা সম্ভব না।" তখন অভিষেক বলছে, "তাহলে তুমি বিশ্রাম নাও।" তখন আমি বললাম, "বিশ্রাম নেব মানে?" ক্যামাক স্ট্রিটে অভিষেকের একটা অফিস আছে জানো তো? তো ওইখানে বসে বলছে, "তাহলে তুমি বিশ্রাম নাও।" তখন আমার ২ জন সিকিউরিটি ছিল। একজন হিন্দু, একজন মুসলমান। হিন্দুর নাম হচ্ছে সুজিত মাইতি আর মুসলমানের নাম হচ্ছে মুক্তার খান। আমি গাড়িতে এসে বসলাম। মুক্তার আমাকে বলছে, "দিদি আপনার মনটা খারাপ?" তখন আমি কেঁদে ফেললাম। আমি মুক্তারকে বললাম, "মুক্তার, অভিষেক আমাকে বলছে তাহলে তুমি বিশ্রাম নাও। বোধহয় এবার আমাকে বিশ্রামে যেতে হবে।"
কিন্তু অভিষেকটা কার মাধ্যমে খবরটা নিচ্ছে? অভিষেকের পক্ষে তো অত ঘুরে দেখা সম্ভব না। অভিষেককে আইপ্যাকই খবর দিচ্ছে। তার মানে এখন যাহাই আইপ্যাক তাহাই তৃণমূল। দেখো এটা তো বলতে আমি তো এখন আর তৃণমূল করি না। আমি এখন মানে আল্টিমেটলি আমি এখন বিজেপি করি। আর এইবার আমি বলতে পারি ভোট হলে যদি একদম পরিচ্ছন্ন ভোট হয়, অবশ্য এটা কখনোই এই বাংলায় হওয়া সম্ভব না। তাহলে এসআইআর যেমন হয়েছে, মমতাদি কিন্তু ভয় পাচ্ছেন এসআইআর। কেন মমতাদি ভয় পাচ্ছেন? এসআইআরটা তো একটা প্রক্রিয়া। ২০০২ তেও তো হয়েছিল। এখন ২০২৫ হচ্ছে, ২৬ এ আসন্ন, ২৬ এ বিধানসভা ভোট হবে। তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে। মানুষ কিন্তু আর পারছে না মমতাদির এই অনাচারের বিরুদ্ধে, মমতাদির এই ব্যভিচারের বিরুদ্ধে, মমতাদির এই পাপাচারের বিরুদ্ধে, আর মমতাদির এই মিথ্যাচারের বিরুদ্ধে। আমি তো যাদবপুরের বাসিন্দা আমরা। মেইন কিন্তু আমি যাদবপুরের, বাপের বাড়ি কিন্তু আমার যাদবপুর। মানে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। যখন মমতাদি ভোটে দাঁড়ালেন ৮৪ সালে ইন্দিরা গান্ধী মৃত্যুর পরে, তখন মমতাদি হারালেন সোমনাথ চট্টোপাধ্যায়কে। তখন মমতাদি লিখলেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের ইলেকশনে শুনতে পেলাম ডক্টরেট নিয়ে নাকি দিদির একটা মানে হয়েছে, মানে অসুবিধা হচ্ছে কিছু। তো আমি খুব ভালো দেয়াল লিখতে পারি। আমি যখন দেয়াল লিখছি, তখন আমি আমাদের লোকাল কাউন্সিলর রত্নাসুর, তিনি এখনো আছেন। আমি রত্নাসুরকে বললাম, "রত্নাদি এবার লিখব না ডক্টরেট? আমরা তো বাঙাল।" তখন রত্নাদি বললেন, "দেখতাছোস না ডক্টরেট নিয়া কি হইতাছে?" তখন আমি বললাম, "হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এবার লেখা যাবে না?" অথচ মমতাদি তখন কাউন্সিলরের মতো কাজ করলেন। কোনো বাড়িতে বড় ঠাকুরের লুট হচ্ছে, মমতাদি সেখানে পৌঁছে যাচ্ছে। কোনো জায়গায় ব্রিজ ভেঙে পড়ছে, মমতাদি সেখানে পৌঁছে যাচ্ছে। আর সেবার হেরে গেলেন, হ্যাঁ, হেরে গেলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে না। সেবার হেরে গেলেন মালিনী ভট্টাচার্যের। 84-89 মমতাদি প্রচুর কাজ করেছে। কিন্তু মালিনী ভট্টাচার্য মানুষ চেনেই না। মালিনী ভট্টাচার্য একজন অধ্যাপিকা। তাকে আমি সম্মান জানাই। কিন্তু মমতাদি হেরে গেলেন। আমি যখন হেরে গেলেন, আমাদের বাড়িতে টিপ করে আমরা তো কংগ্রেস বাড়ি, টিপ করে সিপিএম এর ছেলেরা লালা ছুঁড়ে মারছে। আমার মা খুব সাহসী ছিলেন। মা উঠে গেলেন বাড়িওয়ালার ঘরে। তখন বাড়িওয়ালি মাসিমা হয়েছে। বাড়িওয়ালি মাসিমার নাম ছিল রেখা দাস। মা বললেন, "রেখাদি চলেন আপনার ঘরে একটু আমরা, সিপিএম এত অত্যাচার করছে, মমতা ব্যানার্জি হেরে গেছে। আমি আপনি আপনার ঘরে গরম জল বসান, আমি আমার ঘরে গরম জল বসাচ্ছি।" তখন রেখাদি বলছেন, আমার মায়ের নাম মনীষা গুহ। তখন বলছেন, "কেন মনীষাদি কেন গরম জল বসাচ্ছেন?" তখন মা বললেন, "আমার মামা বাড়ি অরিজিনালি ফ্রম ঢাকা। ওখানে হিন্দু মুসলমানের লড়াই হতো। তখন মায়ের পিসিমার বাড়ি ছিল সাধনা ঔষধালয়। মা বললেন, আমরা যখন মুসলমানরা অ্যাটাক করতো আমাদের, আমরা সাধনায় গিয়ে আশ্রয় নিতাম। সাধনায় একটা ছিল, সাধনার যে এখন বর্তমান মালিক, তিনি মারা গেছেন বোধহয়, আমাদের নরেশ মামা, নরেশ ঘোষ। তিনি নাকি বলতেন, গরম জল করে রাখ।" তো মা জিজ্ঞেস করতেন, "কেন দাদা? কেন গরম জল করে রাখবো?" বলল, "ওই মুসলমানরা আসলেই সবারই তো সম্মানের ভয়। মেয়েরা তো অনেক, গরম জল ঢেলে দেবো ওপর থেকে।" তো মাসিমা বললেন, মানে বাড়িয়ালি মাসিমা, যে এই কথা, এর জন্য আপনি গরম জল করতে বলছেন? তখন মা বলল, "হ্যাঁ, কারণ ওপরেও ২ টো মেয়ে, রুমাদি-ঝুমাদি, আর নিচে আমি একা, আর আমার ঘরে একজন আশ্রিতা মেয়ে ছিলেন মনু বলে। তিনি এখনো আছেন।" মার খুব সাহস ছিল। মা গরম জল বসাতে লাগলো। বসালো আরকি। আর বাড়িয়ালি মাসিমা তাই দেখে গরম জল করলেন। কিন্তু আর সিপিএম এর উপর আর ফেলা হলো না। কিন্তু গরম জলটা হয়ে রইল। তারপরে যেদিন হেরে গেলেন মমতাদি, রত্নাসুরের ভাই তার নামই হচ্ছে ভাই। এসে বললেন, "সোনালি, শেখর", আমার দাদার নাম শেখর গুহ। তখন মা বলছে, "কি ভাই, কি খবর?" তখন বলছে, "মাসিমা, আজকে না রত্নাদির ডাকনাম হচ্ছে মনা। মনা কইছে যে আমরা সবাই মমতার বাড়ি যাবো। তোমরা যাইবা?" তখন আমার দাদা বলল, "হ্যাঁ, কেন যাবো?"
আমরা যার জন্য খেটেছি, তখন তো আমরা বুথের ওয়ার্কার, আমরা ভোটার স্লিপ লিখি। তারপরে দাদা তখন ভালো মানে মিটিং-টিটিং করতেন। কেন যাব না? আমরা গেছি দিদির বাড়িতে। তখন দেখি দিদি বসে আছেন। তখন দিদি বলছেন, "রত্না?" তখন রত্নাদি বলছে, "কি কন?" মানে আমরা বাঙাল ভাষা, বাঙাল তো। তখন বলে, "ওই মেয়েটা আসেনি? যে খুব ভালো স্লোগান দেয়?" আপনার কথা বলছে? হ্যাঁ। তখন রত্নাদি বলে, "আইছে তো, পেছনে বইয়া, বইয়া কান্দতাছে।" আমাদের সরকার চলে গেছে, মন খারাপ। তখন দিদি বলছেন যে, "কাঁদছিস কেন? আমি তো মডালি জিতে গেছি। এত লাখ ভোট পেয়ে মানুষ হারে?" আমার মনটা খারাপ। যে দেখো একটা ক্যান্ডিডেট জন্য খাটলাম, সে হেরে গেল। আল্টিমেটলি সরকারটা চলে গেল তো। তখন আমি মনটা খারাপ। হঠাৎ আমাকে ডেকে বলছেন, "তোমার নাম কি?" তখন আমি বললাম, "দিদি সোনালী গুহ।" বলল, "তুমি আমার সঙ্গে দিল্লিতে যাবে? দিল্লিতে থাকবে?" তখন আমি বললাম, "আমি একটু বাড়িতে জিজ্ঞেস করি।" বলল, "তোমার বাড়িতে কে, কে আছেন?" তখন আমি বললাম, "দিদি ওই যে আপনি আমার বাড়িতে গেলেন তো, আমার বাড়ির পাশে যে ব্রিজটা সেটা ভেঙে গেছিল। তখন আমার মা আপনাকে ফোন করেছিলেন। তখন আপনি এমপি।" বললেন, "আমি তো শেখরদের বাড়ি গেছিলাম। আমি তো শেখরেরই বোন।" বলে, "ও তুই শেখরের বোন?" একটু পরে উল্টো দিকেই মানে দাঁড়িয়ে আছে কৃষ্ণা চক্রবর্তী, এখন যে বিধাননগরের মেয়র। দিদি একটা স্ল্যাং ব্যবহার করলেন। বলছেন যে, "দেখো এই মেয়ে ছেলেটার বিয়ের ইচ্ছা হয়েছে। ওকে চেনো?" বললাম, "হ্যাঁ, উনি তো কৃষ্ণাদি।" কৃষ্ণাদি কিন্তু বুঝেছেন যে দিদি ওকে উল্লেখ করে কিছু বলছেন। তখন আমাকে বলছে কৃষ্ণাদি, "কিছু বলল না রে দিদি আমাকে?" আমি তখন বলছি, "না, না, তোমার বিয়ে কৃষ্ণাদি, তাই জন্যই তোমাকে বলল যে মেয়েটার বিয়ের ইচ্ছা হয়েছে। বলে বিয়ে করব না। আর কতদিন করব।" যাই হোক ঠিক আছে। আমি ভাবছি আমি বাড়িতে এসে মাকে বললাম যে, "দিদির মুখে মা এই কথা।" মা বলল যে ৫ বছর দিদির কাছে ছিল। দিদিকে একেবারে মায়ের থেকে বেশি সেবা দিয়েছে। তাকে যদি দিদি এই কথা বলতে পারে, "তাহলে তুই যাস না মা দিল্লি।" কিন্তু আমি আল্টিমেটলি গেলাম তো দিল্লি। আমি ৩২ বছর দিদির সঙ্গে ছিলাম। ৮৯ থেকে আপ টু ২০০০ মানে ২১ পর্যন্ত। আমি জানি না আমার অপরাধ কি? আমাকে কেন টিকিট দেওয়া হলো না আমি সেটাও জানি না। আমাকে কিন্তু কৈলাস বিজয়বর্গী সাহেব বলেছিলেন বিজেপির। আমি তখন হেস্টিংসে বসে আছি বিজেপি অফিসে। যে, "তুমি কেন কনটেস্ট করছো না বিজেপির থেকে টিকিটে সাতগাছিয়া থেকে?" আমি তো সাতগাছিয়া কেন্দ্রের এমএলএ ছিলাম। তখন আমি বললাম যে, "সাহেব" হাত জোড় করে বললাম, "আমি তো সাতগাছিয়ায় বিজেপির ডঙ্কা বাজিয়ে দিয়ে এসছি।" বলল, "তুমি বিজেপি পার্টি অফিসে বসে বলছো তুমি বিজেপির ডঙ্কা বাজিয়ে দিয়ে এসছো?" আমি বললাম, "হ্যাঁ।" কারণ আমতলা একটা বড় বাজার। আমি গিয়ে দেখছি একটা বাজারের ওই আরেকটা ফরমেশন উদ্বোধন হচ্ছে আরকি। তখন আমি জিজ্ঞেস করলাম অনেকে বাজার নিয়ে বসেছে। আমি জিজ্ঞেস করলাম একটা ডিমওয়ালা ভাইকে, "ও ডিমওয়ালা দাদা তোমার ডিম কত করে?" তখন একটু গরমকাল। বলছে, "দিদি এখন তো গরম পড়েছে, ডিমের দাম কমে এসছে। আমার ডিম ৳৫.৫ করে।" আমি বললাম, "হ্যাঁই দেখো।" আমতলাতে কিন্তু হ্যাঁই দেখো কথাটা খুব চলে। কিছু হবে আবার ভালো হোক আর খারাপ হোক হ্যাঁই দেখো। তারপর আমি বললাম, "হ্যাঁই দেখো।" তখন সবাই হাসলো। বললাম, ৳৫ তে মমতাদি, আমি বললাম বক্তৃতাতে বলছি, ৳৫ তে মমতাদি কিন্তু মা ক্যান্টিন খুলে মানুষকে ডিম ভাত খাওয়াচ্ছে। যেটা বিজেপি কল্পনাও করতে পারবে না। তাহলে আমি ডঙ্কা বাজালাম না? অসংখ্য ধন্যবাদ দিদি।